Okay, in the previous class I discussed the entire poem Sea Fever by John Edward Masefield. আজকে আমি সেই পোয়েম থেকে কিছু পোয়েম রিলেটেড কিছু পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো, আমি এটি করেছি পয়েন্টস টু রিমেম্বার। এই পয়েন্টসগুলো তোমাদের কাজে আসবে। আচ্ছা দেখো, প্রথম পয়েন্টটা আমি নিয়েছি, the poet's strong desire or longing to get back to the sea once again. আচ্ছা, এই কবিতাটি থেকে যেটা প্রকাশ পাচ্ছে কবির তীব্র আকাঙ্ক্ষা, স্ট্রং ডিজায়ার অর ইন্টেন্স লঙ্গিং ডিজায়ার এবং লঙ্গিং দুটো সমার্থক, সিনোনিমাস। The poet's strong desire or longing to get back means return to the sea once again. আরও একবার সমুদ্রে ফিরে যাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই কবির সেই তীব্র আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছে এই কবিতাটি। এবং এই কবিতাটির একটি লাইন, যে লাইনটা এটা আরও স্পষ্ট করছে, সেটা হচ্ছে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। এই যে এই লাইনটা রয়েছে কবিতাটিতে, সেই লাইনটি থেকে এটা আরও বেশি স্পষ্ট হচ্ছে। কি স্পষ্ট হচ্ছে? দ্য পোয়েটস স্ট্রং ডিজায়ার অর লঙ্গিং টু গেট ব্যাক টু দ্য সি ওয়ান্স অ্যাগেন। ওকে, হলো। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় পয়েন্টে যাবো। দ্বিতীয় পয়েন্টে দেখো লিখেছি, অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্রি লাইফ দ্য পোয়েট ওয়ান্টস টু লিড অন দ্য সি। কবি অ্যাডভেঞ্চারাস এবং ফ্রি লাইফ, একটা স্বাধীন জীবন, সেই জীবনটা কি করতে চান? কবি সমুদ্রে কাটাতে চান। দ্য পোয়েট ওয়ান্টস টু লিড অন দ্য সি। এবং কবিতার যে দুটো লাইন আমরা দেখো রয়েছে, টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, আচ্ছা, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। এই যে লাইন্সগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে কবি সমুদ্রে অ্যাডভেঞ্চারাস অর্থাৎ একটা দুঃসাহসিক এবং স্বাধীন জীবন অতিবাহিত করতে চান, এটা স্পষ্ট হচ্ছে। এই পয়েন্টটা থেকে আর আমরা কি পাই? যেটা পাই সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা যেটা পাই সেটা হচ্ছে ম্যানস ইটারনাল থটস টু নো দ্য আননোন, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর দ্য বিউটি অফ নেচার। অর্থাৎ এটাই কবিতাটির একটি অন্যতম বিষয়বস্তু, যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানস ইটারনাল থার্স্ট, মানুষের চিরন্তন বা শাশ্বত তৃষ্ণা, টু নো দ্য আননোন, অজানাকে জানা, ট্রাভেল ভ্রমণ করা, অ্যান্ড এক্সপ্লোর দ্য বিউটি অফ নেচার, এবং প্রকৃতির সৌন্দর্যকে অন্বেষণ করা, প্রকৃতির সৌন্দর্যকে এক্সপ্লোর করা, ট্রাভেল করা এবং আননোনকে জানা, সেটা জানার যে মানুষের তীব্র বা চিরন্তন বা শাশ্বত তৃষ্ণা, সেই তৃষ্ণাকেই প্রকাশ করছে এই কবিতাটি। আরও একটু বলতে পারি, দেয়ার ইজ অ্যান ইমপ্লিকেশন ইন দ্য পোয়েম, দেয়ার ইজ a symbolic meaning, there is an implied meaning in this poem, there is an underlying meaning in this poem, there is an implication, যেটাকে আমি পরবর্তীতে ব্যাখ্যা করবো, যে দ্যাটস ওয়াই দিস পোয়েম ইজ কল্ড অ্যান অ্যালিগরিক্যাল পোয়েম। একটা সিম্বলিক মিনিং রয়েছে, একটা সাংকেতিক অর্থ রয়েছে এই কবিতাটিতে। সেই ইমপ্লিকেশনটা কি? অ্যান ইমপ্লিকেশন দ্যাট লাইফ ইজ আ লং সি জার্নি। ইয়েস, ইন দিস পোয়েম দ্য পোয়েট ইমপ্লাইজ দ্যাট লাইফ ইজ আ লং সি জার্নি। এখানে ম্যানস লাইফকে তুলনা করা হয়েছে একটা লং সি জার্নির সঙ্গে। এবং কি রয়েছে? প্রার্থনা রয়েছে, প্রেইং ফর আ পিসফুল আফটার লাইফ, আ পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, কি? প্রেইং ফর আ পিসফুল আফটার লাইফ, অর্থাৎ পরবর্তী শান্তিপূর্ণ জীবন, পরবর্তী জীবনের জন্য প্রার্থনা। এই কবিতাটিতে তারই একটি ইমপ্লিকেশন, একটি অন্তর্নিহিত অর্থ এই কবিতায় রয়েছে। দেখো, এই বিষয়টি, এই পয়েন্টটি আরও স্পষ্ট হয়ে উঠছে কবিতার একটি লাইন থেকে, একদম লাস্ট লাইন অফ দ্য পোয়েম। কবিতার শেষ যে লাইনটি সেটা হচ্ছে, অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। এখানে লং ট্রিক্স ওভার বলতে, এখানে লং ট্রিক বলতে বোঝাচ্ছে যে লাইফ জার্নি, ম্যানস লাইফ জার্নিকে বোঝানো হচ্ছে এখানে। এবং এই যে কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম বলতে পিসফুল আফটার লাইফ, এটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে আমরা 4 পয়েন্টস which you have to remember, তোমাদের স্মরণ করতে হবে, তোমাদের স্মরণ রাখতে হবে। হ্যাঁ, এই পয়েন্টসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখবে। খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আমি এই কবিতা থেকে তোমাদের তুলে ধরলাম। আচ্ছা, এবার আমরা পরবর্তী যে বিষয়টিতে যাব। এই কবিতায় কিছু লিটারারি ডিভাইসেস বা ফিগার্স অফ স্পিচ পাওয়া যায়। সেই ফিগার্স অফ স্পিচ আমি এখানে অনেক, প্রায় অলমোস্ট ইন এভরি লাইন অফ দ্য পোয়েম দেয়ার ইজ আ ফিগার অফ স্পিচ।
প্রায় প্রত্যেকটিতেই ফিগার অফ স্পিচ রয়েছে, প্রত্যেকটি লাইনে কবিতার। কিন্তু এখানে আমরা চারটে ইম্পর্টেন্ট ফিগার্স অফ স্পিচ আমরা বা লিটারারি ডিভাইসেস, এগুলো এই যে দেখো এখানে আমি এখানে লিখেছি পার্সোনিফিকেশন, অ্যালিটারেশন, মেটাফোর এবং সিমিলি, এই চারটি ফিগার্স অফ স্পিচ, এই ফিগার্স অফ স্পিচ তোমাদের জানতে হবে। আই হ্যাভ ফোকাসড অন দোজ ফিগার্স অফ স্পিচ হুইচ ইউ অল মাস্ট নো। দেখো প্রথমেই আছে পার্সোনিফিকেশন। এবার আমরা দেখিনি পার্সোনিফিকেশন ব্যাপারটা কি। দেখো বলছে পার্সোনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ এন্ডাউড উইথ হিউম্যান অ্যাট্রিবিউটস। অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, ভালো করে লক্ষ্য করো, অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট বলতে বোঝায় আর নন লিভিং অবজেক্ট, নন লিভিং অবজেক্ট, অর্থাৎ যেটা লিভিং নয়, নন লিভিং অবজেক্ট। এই নন লিভিং অবজেক্টকে যখন এন্ডাউড করা হয় উইথ হিউম্যান অ্যাক্টিভিটিস, যেন হিউম্যান অ্যাক্টিভিটি বা হিউম্যান ফিলিংস বা হিউম্যান অ্যাক্টিভিটিস দ্বারা ইনভেস্টেড করা হয় কোনো নন লিভিং অবজেক্টকে, তখনই বলা হয় পার্সোনিফিকেশন। যেন পার্সোনিফিকেশনে কী করা হয়, একটা নন লিভিং অবজেক্টকে যেমন হিউম্যান কোয়ালিটিস অ্যাক্টিভেট করা হয় বা হিউম্যান অ্যাক্টিভিটিস বা হিউম্যান ফিলিংস, এগুলো যখন তার সেই নন লিভিং অবজেক্টকে ইনভেস্টেড করা হয় এগুলির দ্বারা, তখন সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। আমি একটা এক্সাম্পল এখানে নিয়েছি, দেখো বলছে দ্য ট্রিজ ডান্স ব্যাক অ্যান্ড ফোর্থ ইন দ্য উইন্ড। দেখো এখানে ডান্স, এই ওয়ার্ডটি, এই ভার্বটি লক্ষ্য করো, দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, ইন দিস সেন্টেন্স কি যে ডান্স, এই ডান্সটা ট্রিজটা হচ্ছে কি একটা নন লিভিং অবজেক্ট, সেটা যেন নাচ করছে, অর্থাৎ এখানে একটা হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, ডান্সিং, এই হিউম্যান অ্যাট্রিবিউট ডান্সিং, সেই ডান্সিং অর্থাৎ এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে গাছকে, হিউম্যান অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। সেই অ্যাক্টিভিটি কি, দ্য অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা হচ্ছে দ্যাট ইজ ডান্সিং, হিউম্যান অ্যাক্টিভিটি। এটাই হচ্ছে পার্সোনিফিকেশন। এখানে বলা যেতে পারে এই সেন্টেন্সে আমরা বলতে পারি যে ট্রিজকে, ইনঅ্যানিমেট অবজেক্ট ট্রিজকে, হেয়ার দ্য ইনঅ্যানিমেট অবজেক্ট ট্রিজ হ্যাজ বিন পার্সোনিফাইড, আমরা বলতে পারি। এরকম পার্সোনিফিকেশন আমরা পোয়েমেও পাবো। পোয়েমটিতে আমরা আবার ফিরে যাই, চলো তাহলে দেখবো এখানে পার্সোনিফিকেশন রয়েছে বেশ কয়েকটি। আমরা দেখি একদম যদি ফার্স্ট লাইনে চলে যাই, একদম ভেরি ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম, একদম প্রথম লাইনে যদি চলে যাই, তাহলে দেখবো লনলি সি, দ্য লনলি সি। এখানে লনলি সি, এখানে সি হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, হিয়ার দ্য ইনঅ্যানিমেট অবজেক্ট, here the inanimate object C has been invested with the human feeling of loneliness, তাই না? যেন সমুদ্র, নির্জন সমুদ্র, নিঃসঙ্গ সমুদ্র, একাকী সমুদ্র, অর্থাৎ এখানে একটা হিউম্যান ফিলিং দেওয়া হয়েছে সি। তারপরে এখানে আমরা বলতে পারি যে এই নন লিভিং অবজেক্ট বা ইনঅ্যানিমেট অবজেক্ট সিকে এখানে পার্সোনিফাইড করা হয়েছে, এখানে পার্সোনিফাই করা হয়েছে। আবার দেখো আমরা থার্ড লাইনে চলে যাই, উইলস কি উইন্ডস সং হোয়াইট সেলস সেকিং। দেখো এখানে ইনঅ্যানিমেট অবজেক্টসগুলো কোনগুলো, উইন্ড আর সেল, এগুলোকেও পার্সোনিফাই করা হয়েছে, কারণ এখানে একটা হিউম্যান অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে। কি কি সেগুলো হচ্ছে কিকিং, সিঙ্গিং, যেন বাতাস গান গাইছে মানুষের মতো, হিউম্যান বিং, লাইক আ হিউম্যান বিং, যেমন লাইক এ হিউম্যান বিং, হেয়ার হুইল কি করছে, হুইল কিক করছে, তাই না, হিউম্যান বিংয়ের মতো, বা সেক করছে, কাঁপছে হিউম্যান বিংয়ের মতো। অর্থাৎ কি এখানে হিউম্যান অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে এই হুইল, উইন্ড এবং সেল, এই ইনঅ্যানিমেট বা নন লিভিং অবজেক্টসগুলোতে। তাই আমরা বলতে পারি এখানে পার্সোনিফিকেশন রয়েছে। আবার আমরা যদি এই লাইনে চলে আসি, সেকেন্ড পোর্ট্রেটের ফার্স্ট লাইনে, সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট লাইনে আমরা যদি চলে আসি, তাহলে দেখতে পাবো দ্য কল অফ দ্য রানিং টাইড, এখানেও একটি পার্সোনিফিকেশন রয়েছে। টাইড একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, দিস ইজ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, দিস ইজ নন লিভিং অবজেক্ট। টাইড, এই টাইডটাকে কী করা হয়েছে, যেন ডাকছে, অর্থাৎ এখানে কি হয়েছে, অ্যাজ ইফ the inanimate object tide has the ability to call like a human being, তাই না, মানুষের মতো যেন টাইডেরও অর্থাৎ জোয়ার ভাটার যেন ডাকার একটা এবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে, সক্ষম তারা ডাকতে। অর্থাৎ এখানেও কী করা হয়েছে, টাইডকে পার্সোনিফাইড করা হয়েছে। এই হচ্ছে পার্সোনিফিকেশন। আরও বেশ কয়েকটি পার্সোনিফিকেশন রয়েছে, আমি বেশ কয়েকটি পার্সোনিফিকেশন এই পয়েন্ট থেকে দেখালাম। এবার আমরা পরবর্তী যেগুলো তোমাদের, এগুলো কেন প্রয়োজন, কারণ এগুলো কবিতার অর্থটিকে ভালো করে বুঝতে এবং কবিতার রস আস্বাদন করতে এই যে এই পার্সোনিফিকেশন বা এই ফিগার্স অফ স্পিচগুলোর প্রয়োজন হবে। পার্সোনিফিকেশন বা অ্যালিটারেশন, আমরা পরবর্তীতে যাই। অ্যালিটারেশনটা কি, পরবর্তী ফিগার অফ স্পিচ।
চলো অ্যালিটারেশন দেখি আমরা। অ্যালিটারেশন হচ্ছে দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডস ইন দ্য সেম লাইন ইন কুইক সাকসেশন অ্যাট ক্লোজ ইন্টারভালস। অর্থাৎ যে খুব কুইক সাকসেশনে যদি কোনো কনসোনেন্ট সাউন্ডস একই লাইনে রিপিটেশন ঘটে এবং ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড অফ আ ওয়ার্ড, কোনো শব্দের যদি প্রথম কনসোনেন্ট সাউন্ডটা যদি একই লাইনে সেম লাইনে রিপিট হয় তবে সেটাকে বলা হয় অ্যালিটারেশন। মনে রাখবে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা এটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। দেখো এখানে ফেয়ার ইজ ফাউল, দেখো এই সাউন্ডটা, এখানে এই সাউন্ড, দেখো আমি এখানে রেড করেছি, এই সাউন্ডগুলো, এই সাউন্ডটা, অর্থাৎ ফার্স্ট এই লাইনটাই ফগ, এই সাউন্ড ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এই সাউন্ডের কি হচ্ছে কনসোনেন্ট, এগুলো সবই কনসোনেন্ট সাউন্ডস এবং এই কনসোনেন্ট সাউন্ডসগুলোর কি হচ্ছে রিপিটেশন ঘটেছে একই লাইনে বা পরবর্তী লাইনে ফগের এই ফ সাউন্ড বা ফিউদের এই ফ সাউন্ডটা, অর্থাৎ এগুলো কি করেছে রিপিটেশন ঘটেছে। তাই এগুলোকে বলবো আমি এই সেন্টেন্সে অ্যালিটারেশন রয়েছে, এই ফিগার অফ স্পিচটা রয়েছে। এবার আমরা পোয়েমে ফিরে যাই। দেখো পোয়েমটিতে লক্ষ্য করো, আবার আমরা পোয়েমটিতে ফিরে এসেছি। পোয়েমটিতে অ্যালিটারেশন রয়েছে, একদম সেকেন্ড লাইনে চলে যাও। সেকেন্ড লাইনে দেখো, অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল সিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। দেখো এখানে সিপের এস স সাউন্ড বা স্টারের এই সাউন্ডটা, বা এখানে স্টিয়ারের এস স সাউন্ডটা, এই যে এগুলো কি হচ্ছে একই লাইনে, এগুলো সবই কনসোনেন্ট সাউন্ড, এগুলো রিপিটেশন ঘটেছে। তাই আমরা বলতে পারি যে এই সেকেন্ড লাইনে আমাদের অ্যালিটারেশন রয়েছে, ফিগারস অফ স্পিচ অ্যালিটারেশন রয়েছে। বা এখানে এই যে এই সাউন্ডটি বা থার্ড যে লাইনে এখানে হুইলের ডাব্লিউ বা হুইল, এখানে দেখো হোয়াইটের ডাব্লিউ বা সেল এস সঙ্গে এস, তাই না? এগুলো সব কি হয়েছে, এগুলো রিপিটেশন হয়েছে, একই লাইনে রিপিটেশন করেছে। তাই এখানে কনসোনেন্ট সাউন্ডসগুলো যেহেতু রিপিটেড হয়েছে, তাই আমি বলতে পারি যে থার্ড লাইনে অ্যালিটারেশন রয়েছে। এগুলো হচ্ছে অ্যালিটারেশন। এরকম বেশ কয়েকটি অ্যালিটারেশন রয়েছে, আমি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের বই থেকে দেখালাম। এবার আমরা চলে যাবো পরবর্তী ফিগার অফ স্পিচ, অর্থাৎ ম্যাটাফোরে। ম্যাটাফোরটা কি আমরা একটু দেখি। ম্যাটাফোরটা কি আমরা দেখি যে ম্যাটাফোর হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে একটি ইমপ্লিসিট কম্পারিজন থাকে, অর্থাৎ ইমপ্লিসিট মানে হচ্ছে ইমপ্লাইড কম্পারিজন, অর্থাৎ যে কম্পারিজনটা দ্য পয়েন্ট অফ কম্পারিজন ইজন্ট ক্লিয়ারলি স্টেটেড, যেখানে কম্পারিজনের পয়েন্টটা পরিষ্কারভাবে বলা থাকে না, যেটা স্পষ্ট নয়, একটা অন্তর্নিহিত একটা যেন তুলনা রয়ে থাকে, কি থাকে, বিটুইন টু আনএলিড অবজেক্টস। আনএলিড মানে ডিফারেন্ট অবজেক্টস, দুটো ভিন্ন ধর্মী কোনো অবজেক্টস বা থিংসের মধ্যে যখন একটা ইমপ্লিসিট কম্পারিজন থাকে, একটা অন্তর্নিহিত তুলনা থাকে, সেটাই যে তুলনাটি পরিষ্কারভাবে বলা হয় না, অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যায় না, দ্যাট ইজ মেটাফোর, সেটা হচ্ছে মেটাফোর। আমরা একটা উদাহরণ নিয়েছি, দেখো এখানে দ্য ক্লাউডস ওয়্যার দ্য বলস অফ কটন, এখানে ক্লাউডসের সাথে কটনের একটা তুলনা রয়েছে এবং বলা হচ্ছে ক্লাউডসটা কি বলস অফ কটন, তাই না? তাহলে অর্থাৎ এখানে ক্লাউডসের সঙ্গে কটনের একটা কম্পারিজন রয়েছে এবং সেই কম্পারিজনটা কিন্তু ইমপ্লিসিট কম্পারিজন বা ইমপ্লাইড কম্পারিজন, যে কম্পারিজনটা ক্লিয়ারলি স্টেটেড নয়, অর্থাৎ স্পষ্টভাবে বলা থাকে না, দ্যাট ইজ মেটাফোর। এবং এই সেন্টেন্স আমরা বলতে পারি যে একটি মেটাফোর রয়েছে। এবার আমরা দেখি পোয়েমে চলে যাই, পোয়েমে ব্যাক করে যাই, আমরা দেখি পোয়েমে মেটাফোর কোথায় কোথায় রয়েছে আমরা দেখি। যেমন আমরা যদি দেখি এখানে দেখো, এখানে যদি বলি টু দ্য ফ্র্যাগ্রেন্ট জিপসি লাইন, থার্ড কোয়ার্টারের ফার্স্ট লাইন, দেখো ফার্স্ট লাইনে রয়েছে ফ্র্যাগ্রেন্ট জিপসি লাইন, এখানে কিন্তু স্পিকারের লাইন, সে যে স্পিকার, এখানে দ্য পোয়েটস or the speakers roaming about the sea has been compared to the life of a vagrant gypsy, তাই না? অর্থাৎ এখানে তুলনা রয়েছে, এই যে আই মাস্ট গো ডাউন টু দ্য সি अगेन টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, এবং এই তুলনাটা কিন্তু স্পষ্ট নয়, এটা আমাদের উপলব্ধি করতে হয় এই তুলনাটা, যেটা ক্লিয়ারলি স্টেটেড নয় এই তুলনাটা। আমরা তার জন্য বলতে পারি যে এখানে একটি মেটাফর রয়েছে। আবার দেখো টু দ্য ক্লাউডস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে, এখানেও কিন্তু কি করা হচ্ছে যে এখানে হচ্ছে ফ্রি মুভমেন্ট, কার the seagull, the free movement of the seagull and the wheel has been compared to the speakers roaming about the sea, অর্থাৎ সমুদ্রে যে ফ্রিলি বিচরণ করা স্পিকারের, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে ফ্রি মুভমেন্ট
কার ফ্রি মুভমেন্ট, সিগাল এবং হোয়েলের ফ্রি মুভমেন্টকে তুলনা করা হয়েছে। এবং এই তুলনাটা যেটা ইমপ্লিসিট বা ইমপ্লাইড, যেখানে যে কম্পারিজনটা ক্লিয়ারলি স্টেটেড নেই, স্পষ্টভাবে বলা নেই, তাই আমরা বলতে পারি এখানে মেটাফর রয়েছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী যে ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস সিমিলি, আমরা সেই সিমিলিতে যাই। সিমিলি কি? সিমিলিটাও একটি কম্পারিজনকে বোঝায়, কিন্তু মেটাফরের সঙ্গে সিমিলির একটি পার্থক্য হচ্ছে এখানে কিন্তু একটা এক্সপ্লিসিট কম্পারিজন থাকে বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস, টু আনএলিড অবজেক্টস। দুটো ভিন্নধর্মী বিষয়ের সঙ্গে বা বস্তুর সঙ্গে যখন তুলনা করা হয় এবং তুলনাটা যদি এক্সপ্লিসিট হয়, অর্থাৎ পরিষ্কার বোঝা যায় যখন তুলনাটা, যখন এখানে কি হয়, দ্য পয়েন্ট অফ কম্পারিজন ইজ ক্লিয়ারলি স্টেটেড উইথ দ্য হেল্প অফ ওয়ার্ডস লাইক, হ্যাজ, এটসেট্রা। এই দুটো ওয়ার্ড ব্যবহার করা হয় মূলত, লাইক এবং হ্যাজ। এবং এই দুটো ওয়ার্ড ব্যবহার করে যখন একটি এক্সপ্লিসিট কম্পারিজন করা হয়, তখন এক্সপ্লিসিট কম্পারিজন থাকে বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস, টু আনএলিড অবজেক্টস, দুটো ভিন্নধর্মী বস্তুর বা বিষয়ের মধ্যে যখন একটা এক্সপ্লিসিট কম্পারিজন থাকে, দ্যাট ইজ সিমিলি। এটাই মেটাফোরের সঙ্গে সিমিলির পার্থক্য। মেটাফোরে একটা অন্তর্নিহিত তুলনা থাকে যেটা স্পষ্টভাবে বোঝা যায় না এবং সেটা উপলব্ধি করতে হয়, কিন্তু সিমিলিতে একদম স্পষ্ট বোঝা যায়। যেমন একটা এক্সাম্পল নিয়েছি আমরা, দেখো, টিয়ার্স রোলড ডাউন হার চিকস লাইক আ রিভার। দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে লাইক, এই ওয়ার্ডটা কি করছে, কম্পারিজনটাকে আরো স্পষ্ট করে তুলছে, তাই না? এখানে কম্পারিজন রয়েছে টিয়ার্সের সঙ্গে রিভার। রিভার যেমন বয়ে যায়, তেমনি টিয়ার্স যেন, অর্থাৎ অশ্রু যেন কি হচ্ছে, রোল ডাউন, গড়িয়ে পড়ছে তার চিক্স, তার গালবে যেন অশ্রু গড়িয়ে পড়ছে। কিসের মতো? লাইক এ রিভার, নদীর মতো। অর্থাৎ নদীর যেমন একটা ফ্লো রয়েছে, এই টিয়ার্সের একটা ফ্লো রয়েছে। অর্থাৎ এখানে যে কম্পারিজনটা রয়েছে টিয়ার্সের সঙ্গে রিভারের, সেই কম্পারিজনটা অনেক কি এক্সপ্লিসিট কম্পারিজন, অর্থাৎ এখানে কম্পারিজনটা ক্লিয়ারলি স্টেটেড রয়েছে, স্পষ্টভাবে বলা রয়েছে এবং তার সেখানে লাইক এই ওয়ার্ডটি ব্যবহার করে সেই কম্পারিজনটাকে আনা হয়েছে, দ্যাট ইজ সিমিলি। এবার সিমিলি ব্যাপারটা বোঝা গেল। সিমিলি এখানে রয়েছে, আমরা পোয়েমটা যদি ফিরে যাই তাহলে পোয়েমটা দেখবো তাতে একটা সিমিলি রয়েছে। দেখো একদম থার্ড স্ট্যান্জা বা থার্ড পোর্ট্রেটের সেকেন্ড লাইনটা দেখো রয়েছে, ওয়্যার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইট। এখানে উইন্ডটা এতটাই চিলি, এতটা বাইটিং কোল্ড, এতটা হাড় কাঁপানো শীতল বাতাস, সেই বাতাসটাকে তুলনা করা হয়েছে, উইন্ডকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? আ ওয়েটেড নাইট, আ শার্প নাইট, একটি অর্থাৎ ধারালো ছুরির সঙ্গে, ধারালো শান দেওয়া ছুরির সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এখানে কি হয়েছে, এখানে লাইক এই যে ওয়ার্ডটা, ভালো করে লক্ষ্য করো, লাইক এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে কম্পারিজনটিকে বোঝানো হয়েছে কিসের মধ্যে? উইন্ডের সঙ্গে আ ওয়েটেড নাইট, একটি ধারালো শান দেওয়া ছুরির তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে বলতে পারি আমরা সিমিলি রয়েছে, সিমিলি ফিগার অফ স্পিচটি রয়েছে। আচ্ছা, এই হলো কিছু ফিগার্স অফ স্পিচ যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে কবিতাটির অর্থ পরিষ্কারভাবে বুঝতে গেলে। এবার আমি কি বলবো, কতগুলো ব্যাখ্যায় যাব পোয়েম সংক্রান্ত। কীরকম আমরা বলতে পারি এটাকে, আমরা যে পোয়েমটা বললাম সি ফিভার, সেই পোয়েমটা হচ্ছে দিস ইজ আ লিরিক্যাল পোয়েম, দ্য পোয়েম ইজ আ লিরিক্যাল ওয়ান। এই পোয়েমটা লিরিক্যাল পোয়েম। এখন আমরা জানি লিরিক্যাল পোয়েমটা কি, আমরা এই ব্যাপারে একটু ডেফিনেশনটা নিই। হাউ ক্যান আ লিরিক্যাল পোয়েম বি ডিফাইন্ড? দেখো কি রয়েছে, লিরিক্যাল পোয়েমটা হবে সাবজেক্টিভ পোয়েম, a subjective poem that gives vent to the poet's personal feelings and emotions। বোঝা গেল? অর্থাৎ লিরিক্যাল পোয়েম হবে সাবজেক্টিভ, অর্থাৎ আত্মবাদী, আত্মকেন্দ্রিক। এখানে কবিকেন্দ্রিক একটি বিষয় থাকবে লিরিক্যাল পোয়েমে। অর্থাৎ যেটা কি করবে, দ্যাট গিভস ভেন্ট টু, এই গিভস ভেন্ট টু এই যে ইডিয়মটা, এই ইডিয়মটার মানে হচ্ছে এক্সপ্রেসেস। অর্থাৎ এখানে প্রকাশ করবে এমন একটি সাবজেক্টিভ পোয়েম, অর্থাৎ কবিকেন্দ্রিক একটি কবিতা বা আত্মকেন্দ্রিক একটি কবিতা, যে কবিতাটি প্রকাশ করবে কবির বা স্পিকারের কি করবে, পার্সোনাল ফিলিংসকে, ব্যক্তিগত অনুভূতি এবং ইমোশনস, আবেগকে প্রকাশ করবে। দ্যাট ইজ কল্ড লিরিক্যাল পোয়েম। এই যে পোয়েমটা, এই পোয়েমটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই
দেখব যে এটাও একটি লিরিক্যাল পোয়েম সি ফিভার। কেন লিরিক্যাল পোয়েম, ইন হোয়াট সেন্স? কেননা এটা লিরিক্যাল পোয়েম এই কারণে, কারণ এটি পুরোটাই কবিকেন্দ্রিক, অর্থাৎ কবির যে তীব্র আকাঙ্ক্ষা, ইন্টেন্স লঙ্গিং টু রিটার্ন টু দ্য সি ওয়ান্স অ্যাগেন, আরও একবার সমুদ্রে ফিরে যাওয়ার যে তীব্র ব্যাকুলতা, তীব্র আকাঙ্ক্ষা কবিতায় প্রকাশ পেয়েছে। এবং তাছাড়া তা নয়, দেখো অ্যান্ড অল আই আস, কবি কী কী চান সেটাও বলছেন এই তার ডিউরিং হিজ সি ভয়েজ, তার সমুদ্রযাত্রার সময়, সমুদ্রযাত্রা চলাকালীন কবি কী কী চান, কী কী এনজয় করতে চান, কী কী প্রাকৃতিক দৃশ্য তিনি উপভোগ করতে চান, সেগুলো কিন্তু এই কবিতায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই কবিতাটি আমরা বলতে পারি পুরোটাই কবিকেন্দ্রিক একটি কবিতা, যেখানে কবির প্যাশনেট ফিলিংস ফর দ্য সি এবং সি ভয়েজ এটা ব্যাখ্যা করা হয়েছে এই কবিতায়। তাই আমরা বলতে পারি দিস ইজ আ লিরিক্যাল পোয়েম, দ্য পোয়েম সি ফিভার ইজ আ লিরিক্যাল ওয়ান। আচ্ছা, এবার আমরা চলে যাই আরও একটি ব্যাখ্যায় এই পোয়েমটা, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যালিগোরিক্যাল পোয়েম। ইট ইজ অলসো, দ্য পোয়েম ইজ অলসো অ্যান অ্যালিগোরিক্যাল ওয়ান। এটাও একটি অ্যালিগোরিক্যাল পোয়েম। অ্যালিগোরিক্যাল পোয়েম কি? অ্যালিগোরিক্যাল পোয়েম হচ্ছে এমন একটি পোয়েম, অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম রেফার্স টু সাচ আ পোয়েম হুইচ হ্যাজ আ ডুয়াল মিনিং। একটি কী রয়েছে? দুরকম অর্থ রয়েছে, ডুয়াল মিনিং রয়েছে। কী অর্থ? দ্য ফার্স্ট মিনিং ইজ আ লিটারাল ওয়ান, একটা আক্ষরিক অর্থ থাকে, লিটারাল ওয়ান, অর্থাৎ কবিতাটি পড়ে আমরা অ্যাপারেন্টলি যে মিনিংটা পাই দ্যাট ইজ লিটারাল মিনিং। আর একটা সেকেন্ড একটা মিনিং থাকে, সেটা হচ্ছে সিম্বলিক ওয়ান, অর্থাৎ একটা সাংকেতিক অর্থ থাকে, একটা ইমপ্লাইড মিনিং থাকে, একটা অন্তর্নিহিত অর্থ থাকে, একটা আন্ডারলাইন মিনিং থাকে, একটা অন্তর্নিহিত অর্থ থাকে, সেটা হচ্ছে সিম্বলিক মিনিং বা সাংকেতিক অর্থ। সেটা আমরা দেখি, যদি আমরা দেখি এই পোয়েমটা, তাহলে আমরা দেখব যে এই পোয়েমটা হচ্ছে অ্যালিগোরিক্যাল পোয়েম। কেননা অ্যালিগোরিক্যাল কথার অর্থ হচ্ছে রূপকধর্মী কবিতা। রূপকধর্মী কেন কবিতা বা রূপক, এতে কী রূপক রয়েছে? কারণ আমরা যদি দেখি তাহলে অ্যাপারেন্টলি কবিতার পড়ে মনে হবে যে এখানে কবির ডিপ লঙ্গিং টু সেল ইন দ্য সি ওয়ান্স অ্যাগেন, এটা প্রকাশ যেমন পেয়েছে, অর্থাৎ কবির তীব্র ব্যাকুলতা, আকাঙ্ক্ষা, সমুদ্রযাত্রা প্রতি, এটা যেমন ব্যাখ্যা পেয়েছে, এখানে প্রকাশ পেয়েছে এই কবিতায়, আমরা সেটা লিটারাল মিনিং হিসাবে ধরতে পারি। আর একটা সিম্বলিক মিনিং রয়েছে, আমরা একদম ভেরি লাস্ট লাইন অফ দ্য পোয়েম, যদি একদম শেষ লাইন থেকে আমরা যদি দেখি, শেষ লাইনটা আমরা যদি পড়ি, তাহলে দেখতে পাবো যে সেই পোয়েমটিতে একটা সিম্বলিক মিনিং রয়েছে। যে সিম্বলিক ইমপ্লিকেশনটা কি? ইমপ্লিকেশনটা হচ্ছে ম্যানস লাইফ ইজ আ লং সি জার্নি, মানুষের জীবন হচ্ছে একটা দীর্ঘ সমুদ্র যাত্রার মতো। এবং কি যে কবি কী করেছেন, এই যে কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, এর মাধ্যমে একটি পিসফুল আফটার লাইফের কথা বলা হয়েছে, একটি শান্তিপূর্ণ পরবর্তী জীবনের কথা বলা হয়েছে। ইন দ্যাট সেন্স দ্য পোয়েম ইজ অ্যান অ্যালিগোরিক্যাল ওয়ান, বা আমরা বলতে পারি দিস ইজ অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম। আচ্ছা, এবার আমি কিছু ডিসকার্সিভ কোয়েশ্চেন্স দ্যাট মে অ্যাপিয়ার ডিফিকাল্ট টু ইউ, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স আমরা এখানে রেখেছি। আমি 3টে কোয়েশ্চেন্স রেখেছি। তোমরা টেক্সট বুকের এক্সারসাইজ, সেই এক্সারসাইজে কিছু প্রশ্ন পাবে, সেগুলো তোমরা পড়বে। এবং আমি এখানে কিছু ডিসকার্সিভ কোয়েশ্চেন্স রেখেছি, কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন, যেগুলো তোমাদের উত্তর করতে একটু কঠিন হলেও মনে হতে পারে, সেরকম কিছু প্রশ্ন রেখেছি। সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেগুলো মাধ্যমিকেও আসতে পারে, এরকম কিছু প্রশ্ন। সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স উইথ আনসার্স ফ্রম দ্য পোয়েম। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, why is the line I must go down to the seas again repeated in the poem? Very important question. It's a very important question. আচ্ছা, কি কোয়েশ্চেনটা? Why is the line I must go down to the seas again repeated in the poem? এই কবিতায় কেন এই যে লাইনটা I must go down to the seas again, এই লাইনটা রিপিটেড হয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটেছে কবিতায়, সেটাই কি বলছে? দেখো আনসারটা কি বলছে। The answer to this question কি? The line is repeated in the poem for the sake of emphasis, গুরুত্ব আরোপ করার জন্য। এমপ্যাসিস মানে গুরুত্ব, ফর দ্য সেক অফ এমপ্যাসিস মানে গুরুত্ব আরোপের কারণে এই লাইনটি এই কবিতায় পুনরাবৃত্তি ঘটেছে, রিপিটেশন ঘটেছে। কি? ইট লেস এমপ্যাসিস, এটা গুরুত্ব আরোপ করে অন দ্য পোয়েটস স্ট্রং ডিজায়ার, অর্থাৎ তীব্র আকাঙ্ক্ষার উপর কবির। কিসের? কবির তীব্র আকাঙ্ক্ষা কিসের? টু রিটার্ন টু দ্য সি ওয়ান্স অ্যাগেন, আরও একবার সমুদ্রে ফিরে যাওয়ার যে তীব্র ব্যাকুলতা, তীব্র আকাঙ্ক্ষা কবির, সেটার উপর গুরুত্ব আরোপ করে এই কবিতাটি। আচ্ছা, আরেকটা কথা এখানে লিখেছি আমি, এভরিথিং অ্যাবাউট দ্য সি ইজ আ সোর্স অফ জয় অ্যান্ড অ্যাডভেঞ্চার টু দ্য পোয়েট, অর্থাৎ সমুদ্র সংক্রান্ত সব কিছুই যেন কবির কাছে কি আনন্দ এবং অ্যাডভেঞ্চার, দুঃসাহস এর একটা বিষয় কবির কাছে, তাই না? তাই এই লাইনটি মূলত এমফাসাইজ করার জন্য, কি এমফাসাইজ করার জন্য?
to emphasize the poet's intense longing to return to the sea, to get back to the sea once again. এই যে intense longing এইটাকে emphasized করার জন্য এই লাইনটি রিপিটেশন ঘটিয়েছেন কবি ইন ইচ কোয়াট্রেন, প্রত্যেকটা স্ট্যান্ডায়, ইন ইচ স্ট্যান্ডা, তাই না? আচ্ছা, এবার আমরা পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটাই আমরা প্রশ্ন এবং তার উত্তরে চলে যাই। দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার টু দ্যাট কোয়েশ্চেন, হোয়ার ডাজ দ্য পোয়েট উইশ টু গো অ্যান্ড ওয়াই? কবি কোথায় যেতে চান এবং কেন যেতে চান? এখানে দুটো প্রশ্ন আছে, ইচ অফ 1 মার্ক, প্রত্যেকটা 1 মার্কের প্রশ্ন হবে। আচ্ছা, আমি একটু বলে দিই, এই যে প্রশ্নগুলো এখানে ব্যাখ্যা করে আমরা আলোচনা করছি, সেই প্রশ্ন এবং তার উত্তর, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, প্রত্যেকটা 2 মার্কসের। আচ্ছা, এখানে আমরা দেখি হোয়ার ডাজ দ্য পোয়েট উইশ টু গো অ্যান্ড ওয়াই, এখানে প্রত্যেকটা ইচ কোয়েশ্চেন ইজ অফ 2 মার্ক, 1 মার্ক। দেখো এখানে উত্তরটা আমি কি লিখেছি, দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য লাভলি সি অ্যাজ হি হ্যাজ আ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য সি অ্যাজ আ সেলার। অর্থাৎ নাবিক হিসাবে কবির যেন সমুদ্রের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আর ক্লোজ রিলেশনশিপ, একটা নিবিড় সম্পর্ক রয়েছে, ক্লোজ রিলেশনশিপ, একটা নিবিড় সম্পর্ক রয়েছে কিসের সঙ্গে? উইথ দ্য সি, সমুদ্রের সঙ্গে একটা ক্লোজ নিবিড় সম্পর্ক রয়েছে কবির। আচ্ছা, তাই কবি কী করতে চান? কবি যেতে চান নির্জন সমুদ্রে, লোনলি সিতে। হি ওয়ান্টস অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্রি লাইফ অফ দ্য সি। কবি চান অ্যাডভেঞ্চারাস এবং এক ফ্রি লাইফ, স্বাধীন জীবন এবং দুঃসাহসিক এক জীবন সমুদ্রে কাটাতে কবি চান। এই জন্যই কবি বারবার ফিরে যেতে চান সমুদ্রে ফিরে যেতে চান। তাহলে এই উত্তরটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরে চলে যাই। দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার টু দ্যাট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, হোয়াই ডাজ দ্য পোয়েট লং ফর দ্য লাইফ অফ আ জিপসি? অর্থাৎ কবি কেন কামনা করেন, লং মানে আকাঙ্ক্ষা করা, কামনা করা, কেন কামনা করেন লং ফর দ্য লাইফ অফ আ জিপসি? অর্থাৎ জিপসি লাইফ, অর্থাৎ যাযাবরের জীবন কেন কবি আকাঙ্ক্ষা করেছেন বা কামনা করেছেন? অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশন দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ? এই যে দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, এই এক্সপ্রেশনের মাধ্যমে কি বোঝানো হয়েছে এই কবিতায়, সেটাও প্রশ্ন আসতে পারে। তার উত্তর হিসেবে আমি লিখেছি, দেখো, জিপসিস লাইফ ইজ কেয়ার ফ্রি অ্যান্ড এভার ওয়ান্ডারিং। একজন যাযাবরের জীবনটা কীরকম হয়? সেটা হয় কেয়ার ফ্রি, অর্থাৎ যেন সেটা উদ্বেগহীন জীবন হয়, আর এভার ওয়ান্ডারিং মানে চিরবিচরণশীল, চিরভ্রাম্যমান জীবন হয়, তাই না? আর জিপসিস লাইফ ইজ কেয়ার ফ্রি অ্যান্ড এভার ওয়ান্ডারিং, কবিও কিন্তু ঠিক সেই রকমই জীবন চান। দ্য পোয়েট অলসো ওয়ান্টস টু লিভ আ ফ্রি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস লাইফ অন দ্য সি। কবিও চান লাইফ আ জিপসির মতো কি করতে চান? কবি চান ফ্রি এবং অ্যাডভেঞ্চারাস লাইফ সমুদ্রে অতিবাহিত করতে। হেন্স, সেই কারণে দ্যাটস ওয়াই হি লংস ফর দ্য লাইফ অফ এ জিপসি। এই কারণে কবি কি কামনা করেন জিপসির জীবন, অর্থাৎ এক যাযাবরের জীবন, এক ভ্যাগাবন্ডের জীবন কবি কামনা করেন। এই হচ্ছে কিছু ডিসকাসিভ কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য আনসার্স টু দোজ কোয়েশ্চেন্স। ওকে, তোমরা এই ধরনের এইরকম প্রশ্ন প্র্যাকটিস করতে থাকবে। তোমরা টেক্সট বুকের যে এক্সারসাইজেসগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো থেকে তোমরা এই কবিতা সংক্রান্ত প্রশ্ন, কবিতা থেকে কিছু প্রশ্ন পাবে, সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং মাধ্যমিক যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকেও এই পোয়েম থেকে যে প্রশ্নগুলো রয়েছে টেস্ট পেপার পেজে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কবিতাটি এবং তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি এখানে ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।